সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে সবুজ সিলেট নিউজের নিয়মিত আয়োজন সিলেট পরিক্রমায়। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা সিলেটের গুরুত্বপূর্ণ খবরগুলো প্রতিদিন আপনাদেরকে জানিয়ে থাকি এবং এর মধ্যে বাছাই করা দু একটি খবর নিয়ে একজন অতিথির সঙ্গে কথা বলি। আজও আমাদের স্টুডিওতে একজন অতিথি আছেন, যিনি একজন চিকিৎসক, নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যাপক এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি। সবচেয়ে বড় পরিচয়, সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের আহ্বায়ক ডাক্তার শামীমুর রহমান। অধ্যাপক ডাক্তার শামীমুর রহমান, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ ফয়সাল সাহেব, ধন্যবাদ সবুজ সিলেটকে এবং সিলেট পরিক্রমার সাথে সংশ্লিষ্ট সেলিম সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি প্রথমেই স্মরণ করছি আজকের এই দিনে ফেসিজমকে মুক্ত করতে গিয়ে এই জাতির শ্রেষ্ঠ সন্তান যারা আত্মাহুতি দিয়েছেন, যারা আমাদেরকে কথা বলার অধিকার, আমাদের বেঁচে থাকার অধিকার, আমাদের নির্যাতন অত্যাচার থেকে মুক্ত করেছেন, সেই শহীদদের স্মরণ করছি। সেই সাথে সমবেদনা প্রকাশ করেছি যারা আহত হয়েছেন, তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজ 5 আগস্ট মঙ্গলবার 2025। আজ সরকারিভাবে ছুটির দিন, জাতীয় জুলাই গণ অভ্যুত্থান দিবস, এবং এই জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশের মতো সিলেটেও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এই খবরটি প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিলাম। এছাড়া আরও কিছু খবর আছে সিলেটের পত্রপত্রিকায়, যেগুলো আমরা দিনের আপডেট হিসাবে আমরা জেনে নেই, তারপরে আমাদের অতিথির সঙ্গে কথা বলব। প্রিয় দর্শক, শুরুতেই আমরা শিরোনামগুলো জেনে নেব। আজকে কি কি খবর সিলেটের পত্রপত্রিকায় প্রকাশ করছে বা অনলাইন গণমাধ্যমে উঠে এসেছে। যে খবরটি আজকে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটি হলো যে সরকারিভাবে ছুটির দিন গণ অভ্যুত্থান দিবস, জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হচ্ছে সারা দেশের নিয়ে। সিলেটেও এই দিবসটির খবর সিলেটের পত্রপত্রিকায় এসেছে। একজন কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয়েছে। চা বাগানে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। এই খবরটি এসেছে। সিলেটে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। গণ অভ্যুত্থান দিবসে সিলেটে জামাত, খেলাফত মজলিস সহ বিভিন্ন সংগঠন র্যালি করেছে, বিএনপি র্যালি করেছে এবং সবচেয়ে বড় যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে সিলেটে জুলাই গণ অভ্যুত্থানের যে শহীদ পরিবারগুলো আছে তাদেরকে নিয়েই বিভিন্ন স্থানে অনুষ্ঠান হচ্ছে। আর যেহেতু 5 আগস্ট আজ, এই 5 আগস্টের খবরগুলোর বিশেষ অংশ নিয়ে কথা বলবো আমাদের অতিথির সঙ্গে। নিচে একটা, যেহেতু আজ 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসের প্রেক্ষিতে যাকে আলোচনায় আমরা অতিথি করেছি, তিনি সিলেটের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডাক্তার শামীমুর রহমান। অধ্যাপক শামীমুর রহমান সাহেবকে নিয়ে আমরা কথা বলবো বিরতির পর। নিশ্চিত ছোট্ট একটা বিরতি, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার সিলেট পরিক্রমায়। প্রিয় দর্শক, সবুজ সিলেট নিউজের এই আয়োজনে এবারে আমাদের অতিথি জনাব অধ্যাপক শামীমুর রহমান আমাদের সঙ্গে আছেন। তার সঙ্গে প্রথমেই যে বিষয়টি জানবো, আজ তো 5 আগস্ট। গত বছর এই দিনে বাংলাদেশের একটি পরিবর্তন এসেছিল এবং সরকার প্রধান শেখ হাসিনা, যিনি পদত্যাগ করে ভারতে চলে গিয়েছিলেন, পালিয়ে গিয়েছিলেন, এবং এই দিনে একটি অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। সেই অভ্যুত্থানে সিলেটের মাঠে আপনি এই সময় খুব সক্রিয় ছিলেন এবং আপনি একজন পেশাজীবী হিসাবে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। আপনার কাছে এই দিবসের 1 বছর পরে যে দিবসটি ফিরে এলো, যে দিনটি ফিরে এলো, সেই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনার প্রতিক্রিয়া কি? ধন্যবাদ ফয়সাল সাহেব। 5 আগস্ট আমার মনে পড়ে, ওই দিন আমরা শহীদ মিনারে পেশাজীবীরা সমবেত হয়েছিলাম। সেখানে কৃষিবিদরা ছিলেন, সিলেট শাহজাহান ইউনিভার্সিটির শিক্ষকরা ছিলেন, প্রকৌশলীরা ছিলেন, সাংবাদিকরা ছিলেন এবং কলেজ শিক্ষক যারা তারা ছিলেন। এবং আমরা সেখান থেকে তখন সকালের দিকে, কারণ সরকার পতন হয় সেনাবাহিনীর প্রধানের বক্তব্যের পরপরই, সেটি হয়তো 2টার দিকে
টেলিভিশনে হয়তো বলা শুরু হয়েছে যে একটা বিশেষ নিউজ পরিবেশন করা হবে, তখনই আমরা খবর পেয়েছিলাম আনঅফিশিয়ালি যে উনি একটা হেলিকপ্টার করে পালিয়ে গেছেন দেশ ছেড়ে। তো ওই মিটিংয়ে আমরা আহ্বান জানিয়েছিলাম পেশাজীবীদের পক্ষ থেকে যে আপনি অবিলম্বে পদত্যাগ করেন, অনেক খুন খারাপি হয়েছে, দেশটাকে আর কোনো অবস্থায় আপনি নিয়ন্ত্রণে আনতে পারবেন না, আপনি ব্যর্থ হয়েছেন, আপনি এই দেশের মানুষের সংগ্রামের ইতিহাস দ্বারা আপনি ভুলে গেছেন, এই দেশের মানুষ স্বৈরাচারের স্বাদের পতন ঘটিয়েছে, এই দেশের মানুষ ইয়াহিয়া খানের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়ে দেশের স্বাধীনতা অর্জন করেছে, এই দেশের মানুষ আইয়ুব খানের বিরুদ্ধে সংগ্রাম করে আইয়ুব খানের পতন ঘটিয়েছিল এবং 52 সালে ভাষার আন্দোলন করে এই দেশের মানুষ ভাষার দাবি প্রতিষ্ঠা করেছিল। সুতরাং কোনো অবস্থাতেই আপনি যে আকাঙ্ক্ষা আপনার যে 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকবেন, এটা কোনো অবস্থায় সম্ভব হবে না। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব তত্ত্বাবধায়ক সরকার একটি গঠন করে আপনি তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন, এই আহ্বানটা আমরা তার কাছে জানিয়েছিলাম। পরে তো আমরা জানতে পারলাম মিটিং শেষ হওয়ার পরে, বাসায় যাওয়ার পরে, যে ফ্যাসিজমের হোতা শেখ হাসিনা পালিয়ে গেছেন। তখন তো বিজয় উল্লাসে আমরা সবাই আনন্দিত হলাম। ওই দিন বা এর আগের দিন বা এর আগের দিন আপনারা তো 3 আগস্ট সিলেটে পেশাজীবীদের পক্ষ থেকে কর্মসূচি পালন করেছেন। তো সেদিনের কর্মসূচি তখন তো একটা প্রতিকূল পরিস্থিতি ছিল বা এটি আয়োজন ছিল বা কিভাবে নাম নেন? 3 আগস্টে তো আমরা কর্মসূচি নিয়েছিলাম নাগরিকদের ব্যানারে। সিলেটের প্রতিনিয়ত যশা নাগরিক যারা ছিলেন তারা সবাই আমরা একটা জায়গায় সমবেত হয়েছিলাম। আমরা এই কারণে সমবেত হয়েছিলাম যে এখন রাজনৈতিক নেতৃবর্গ যারা আছেন তাদের উপরে প্রচন্ড রকম দরপাকড় চলছিল, ফলে তারা সেই সময় সংগঠিত হতে পারছিলেন না। তো আমরা মনে করি যে আমরা একটা দায়িত্ব আমাদের এখানে পালন করা উচিত, এবং সেই মিটিংয়ে শহীদ মিনারে উপস্থিত ছিলেন আহমদুল্লাহ শাহিন, পাবলিক প্রসিকিউটর তিনি, এবং সুজনের ফারুক সাহেব সহ পেশাজীবীরা, শিক্ষকরা, আমরা সবাই সেখানে সমবেত হয়ে সমাবেশ করেছি, বক্তব্য দিয়েছি, পদত্যাগের আহ্বান জানিয়েছি। সমাবেশের শেষে আমরা শহীদ মিনার থেকে মিছিল করে জিন্দাবাজার প্রদক্ষিণ করেছি, করে আবার ঘুরে শহীদ মিনারে ফিরে এসেছি। তো এসব কর্মসূচি বাস্তবায়নে তো নিশ্চয়ই বাধা এসেছিল, তো আপনার সেই বাধাগুলো কিরকম ছিল বা আপনার নানা আপনি তো বিভিন্ন সময় বলছেন, বক্তব্য দিয়েছেন যে প্রতিবন্ধকতা আছে, কি ধরনের প্রতিবন্ধকতা ছিল? কিংবা আপনি তো সিলেট ওসমানী মেডিকেল কলেজে ছিলেন, পেশাগত দায়িত্ব পালনেও কি বিগত দিনে কোনো প্রতিবন্ধকতা এসেছিল? প্রতিবন্ধকতা যেটা আছে যে আমরা মিটিং করার সময় পুলিশের থেকে বারবার বলা হচ্ছে আপনারা আমাদের মিটিং শেষ করেন, আমাদের থেকে উপরওয়ালার নির্দেশ আছে। আমরা তখন রেকাবি বাজারে গন্ডগোল হচ্ছিল, শাহজালাল ইউনিভার্সিটি এলাকায় গন্ডগোল হচ্ছিল, চতুর্দিকে গোলাগুলি হচ্ছিল, আমরা খবর পেয়েছিলাম। তাই পুলিশের তরফ থেকে আবার বারবার বলা হচ্ছিল যে তারা উপরওয়ালার নির্দেশ পারলে আমাদের উপরে অ্যাটাক করবে। তো যাই হোক, আমরা আমাদের মিটিং চালিয়ে গিয়েছি এবং যথাসময় মিটিংটা আমরা শেষ করেছি। এবং হাসপাতালের প্রতিবন্ধতার ব্যাপারে আমাদের এখানে, আমি তো হাসপাতাল থেকে আমি অবসর গ্রহণ করেছি, ওসমানী মেডিকেলে আমি ছিলাম না। তো সেখানে আহতরা আপনার চিকিৎসা দিয়েছেন, তারা আহতদের চিকিৎসা দিয়েছেন, তবে অনেকেই সেই সময় ওসমানী মেডিকেল কলেজটাকে চিকিৎসার জন্য মানে নিরাপদ মনে করেন নাই। চিকিৎসকরা সেই সময় অনেককে ব্যক্তিগতভাবে চিকিৎসা করেছেন, যার যার নির্দিষ্ট এলাকায় টেলিফোন এসছে, টেলিভিশন করার পরে তারা সেখানে গিয়ে তাদের সুচিকিৎসা করেছেন। তো এখন আপনারা চিন্তা করেন যে ফ্যাসিজমের হোতা যিনি ছিলেন, তিনি ঢাকা শহরের কয়েকটি হাসপাতাল প্রদক্ষিণ করেছিলেন এবং সেখানে গিয়ে রুগী দেখেছিলেন। এবং একজন গতকালকে ট্রাইব্যুনালে আপনারা দেখেছেন যে তিনি নির্দেশ দিয়ে এসেছিলেন, নো ট্রিটমেন্ট নো রিলিজ। মানে কত ভয়ঙ্কর কথা! আহত মানুষ হাসপাতালে গেছে, সেখানে চিকিৎসা না দেওয়ার জন্য বলা হয়েছে। গতকালে ট্রাইব্যুনালে একজন সাক্ষী বলছিলেন, ইমরান, তিনি আহত অবস্থায় হাসপাতালে ছিলেন এবং তিনি শুনতে পেয়েছেন এটি, যে ফ্যাসিজমের হোতা এই কথা বলছেন।
এবং তিনি ব্যক্তিগতভাবেও তার পিতা যখন সেখান থেকে হাসপাতাল থেকে ওষুধ পাননি এবং তাকে সে যে রিলিজ হয়ে অন্য কোথাও গিয়ে চিকিৎসা নেবে সেই সুযোগটাও রাখা হয়নি। কত ভয়ঙ্কর ফ্যাসিজম আমাদের উপরে চাপিয়ে বসেছিল সেদিন। আরেকটি বিষয় আমি একটু জানার আগ্রহ, সিলেট ওসমানী মেডিকেল কলেজে আপনি দায়িত্ব পালন করছিলেন, তো সে সময় তো সম্ভবত একটা গণবদলির শিকার হয়েছিলেন, বা আপনি আপনার প্রতি কোনো অবিচার করা হয়েছিল কি না, এরকম একটা মানে তথ্য আছে বিভিন্ন জায়গায় আমরা শুনি। তা আপনি যদি সে বিষয়ে একটু বলেন, কি ধরনের এই হয়রানির শিকার আপনারা হয়েছিলেন? হ্যাঁ, হয়রানির শিকার হয়েছিলাম, কারণ 2000 ওরা তো 2008-এ নির্বাচনে ক্ষমতায় আসে। 2009 সালে আমাদেরকে ট্রান্সফার করা হয়, আমি সহ আরো কয়েক 10-15 জনকে ট্রান্সফার করা হয় এবং সারা বাংলাদেশে তারা এইভাবে প্রায় 1000 খানেকের উপরে চিকিৎসকদের ট্রান্সফার করে। কারণ তারা যে ফেসিজম কায়েম করতে চায় সেখান থেকেই একটা মানে ইয়ে করা যায় যে, কারণ আপনারা জানেন যে 90-এর গণ আন্দোলনে শহীদ ডাক্তার মিলনের আত্মাহুতির মাধ্যমে যে গণজাগরণ শুরু হয়েছিল, তাদের সেটা আশঙ্কা ছিল যে এখানে চিকিৎসক নেতা যারা আছেন সারা দেশের সবাইকে তাদের জায়গা থেকে তারা সরিয়ে দিয়েছিল। তো আমাকে সেই সময় সিলেট থেকে বগুড়ায় পাঠিয়ে দেওয়া ছিল। বগুড়াতে সেখানে প্রায় 8-9 বছর বগুড়াতে ছিলাম এবং সেখানে থাকা অবস্থায় সেখানেও আমাদের উপরে নির্যাতন করা হয়েছে। আমরা কয়েকজন থাকতাম, কয়েকজন চিকিৎসককে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সেখানে একটা ডাম্পিং স্টেশন বানানো হয়েছিল। তো সেখানে আমাদের সাথে কেউ কথা বলতো না, মিশতো না। আমরা রিক্রিয়েশন রুমে যেতাম, আমরা আলাদাভাবে সেখানে বসে থাকতাম। এমনকি আমরা যে রুমটায় থাকতাম সেই রুমেও আপনার সেখান থেকে আমাদের সরিয়ে দেওয়ার প্ল্যান করা হয়েছিল। পরবর্তীকালে যাই হোক, আমরা সবাই যখন প্রতিবাদ করলাম, সেই প্রতিবাদের কারণে এটা থেকে আমাদের অব্যাহতি দেওয়া হয়। আমার মনে আছে একবার আমি বগুড়াতে লেকচার ক্লাস নিচ্ছিলাম, তো আমার ক্লাসে সবসময় ছাত্রছাত্রীরা থাকতো, পুরা ক্লাস ভরা থাকতো ছাত্রছাত্রীরা। তো হঠাৎ করে একদিন সেই সময় বগুড়ার ভাইস প্রিন্সিপাল আসলেন, রুমে আসার পর আমাকে বলছেন না, ছাত্রছাত্রীদের বলছেন যে তোমরা ক্লাসে আসো না কেন করে তিনি চেঁচাচ্ছিলেন এবং ছাত্রছাত্রীদের হুমকি দামকি দিচ্ছিলেন। আমি বললাম, আপনি আমার ক্লাসে চলে আসছেন, আমার এখানে তো সব ছাত্র আছে, আপনি যেই ক্লাসে ছাত্রছাত্রী নেই আপনি সেই ক্লাসে গিয়ে না বলবেন যে তোমরা আসো না কেন, আপনি যে ক্লাসে ভর্তি ছাত্রছাত্রী আছে সেখানে এসে আপনি এটা বলছেন। তারপর তিনি আর আমার এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না, তারপর তিনি চলে গেলেন। এরকম অর্থাৎ আমাদের ক্লাসে যে ছাত্রছাত্রী আসে সেখানে আমরা কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি কিনা, বা আমরা তাদেরকে কোনো ধরনের মোটিভেশন করতেছি কিনা, বা আমাদের ক্লাসে আসলে মোটিভেটেড হয়ে যেতে পারে সেইটার নজরদারিও তাদের মধ্যে ছিল। এরকম অবস্থায় আমাদেরকে কাটাতে হয়েছে। আরেকবার ওইখানে আমি ওখানে থাকা অবস্থায়, তো আমার পাশে একজন ভদ্রমহিলা গাইনি প্রফেসর, তো দেখলাম খুব চেঁচামেচি হচ্ছে ওনার বাইরে। তো আমি বের হয়ে আসলাম, বের হয়ে আসার পরে তখন বলা হলো যে শামীম ভাই দেখেন, এরা আসছে, এরা কলেজে একদমই আসে না, 5% ওদের ইয়ে নাই, মানে প্রেজেন্সটা নাই, তা সত্ত্বেও ওরা চাচ্ছে আমি ওদেরকে ফুল ইয়ে দিয়ে দিই, মানে তাদের যে 75% থাকা লাগে সেটা দিয়ে দিই এবং তারা পরীক্ষা দিতে পারবে। আমি বললাম ওদের ঠিক আছে, প্রিন্সিপাল সাহেব যদি দিয়ে দেয় তা আমার কোনো আপত্তি নাই। তো আমি তাদেরকে বললাম যে দেখো তোমরা, উনি এক ভদ্র মহিলা গাইনি প্রফেসর, এখন উনি তো বলছেন এই প্রিন্সিপাল সাহেব তোমাদের দিয়ে দিলে তার কোনো আপত্তি নাই, তারপরে তোমরা কেন ওনাকে ডিস্টার্ব করছে, ওনারাকে বাধ্য করছে এই কথাটা বলার জন্য। না, প্রিন্সিপাল সাহেব তো বলছেন উনি কনসেন্ট দিলে, তো উনি তো কনসেন্ট দিয়েছেন, আগামীকাল সকালে তোমরা এটা কনসেন্টটা নিতে পারো। তো আমি তাদেরকে বললাম, দেখো তুমি ধরো আজকে তো 20 বছর পরে প্রফেসর হবা, তোমার ক্লাসে ধরো 5% যদি এরকম উপস্থিত থাকে কেউ, তুমি কি তখন তাকে অ্যালাউ করবা পরীক্ষা দিতে? তো ছাত্ররা আমার কথার সাথে মানে তারা কোনো উত্তর না দিয়ে ওই ম্যাডামের সাথে কথা আরো তর্ক করে তারপর তারা চলে গেল। তো এই ধরনের পরিস্থিতি আমাদের সবসময় মানে মোকাবিলা করতে হয়েছে। আমি দেখলাম যে আমাকে
ওখানে ট্রান্সফার করা হয়েছে। ট্রান্সফার করার পর আমাকে ওই আপনার কোনো প্রমোশন দেওয়া হচ্ছে না। আমার ছাত্রছাত্রী যারা আছে, যাদেরকে আমি পড়িয়েছি, তাদেরকে আমার বস বানিয়ে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে তাদেরকে প্রমোশন করে। সেই অবস্থায় আমি চিন্তা করলাম, তাইলে তো আমার আর যখন প্রমোশনই হবে না এবং আমাকে আমার যে পে স্কেল নির্ধারিত সেটাও দেওয়া হচ্ছে না। সেই পে স্কেলটা পাওয়ার জন্য আমি অবশ্য সরকারের বিরুদ্ধে মামলাও করেছিলাম সেই সময়, কিন্তু পরবর্তীকালে মনে করলাম যে এভাবে সিলেট থেকে অত দূরে গিয়ে আমার মনে চাকরি কন্টিনিউ করা ঠিক হবে না। আমি কারণ কোনো প্রমোশন পাবো না, স্কেলও পাবো না, এমনকি পেনশনও পাবো না, পাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমি এখন থেকেই আপনার ধরেন চাকরিটা ছেড়ে দিই। তারপর আমি চাকরি ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে নিলাম। তো কেন এই আপনার প্রতি এত কেন ছিল আপনাদের প্রতি, বা আপনারা যারা মানে আমাদের ধরেন প্রতি ছিল, আমাদের প্রতি কারণটা ছিল যে আমরা যারাই ছিলাম আল্লাহর রহমতে আমরা সবাই খুব জনপ্রিয় ছিলাম ছাত্রছাত্রীর মধ্যে। এবং আমরা ব্যক্তিগতভাবে সিলেট মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলাম। আমি নির্বাচিত জেনারেল সেক্রেটারি ছিলাম বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সিলেট শাখার। এবং সেই ফেসিডিনার সময়, ইলেকশনের সময় আমরা 7জন ইলেকশনে জিতেছিলাম। আমি ভাইস প্রেসিডেন্ট হিসাবে সেই সময় ইলেকশনে জিতেছিলাম প্রেসিডেন্টের সময়। সেই জন্য এবং পরবর্তী মানে পূর্বে আমি ছিলাম বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের 2 বারে নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট। তো সেই জন্য আমার প্রতি একটা ক্ষোভ তাদের বেশি ছিল, যে যেহেতু আমাদের অনুসারী অনেক ছাত্রছাত্রী আছে, আমাদের অনুসারী অনেক চিকিৎসক আছে, এবং এরশাদের ফেসিজম যখন প্রতিষ্ঠিত ছিল সেই সময় আমি সর্বপ্রথম এরশাদের শেষের দিনগুলোতে, এরশাদ তো পদত্যাগ করেছে মনে হয় 6ই ডিসেম্বর, ও এরশাদের সময় আমরা খুব আন্দোলনে সক্রিয় ছিলাম। সিলেটের এরশাদ সাহেব যখন 144 ধারা সিলেটে জারি করে, তো আমরা বিএমের নেতৃবর্গ সেই সময় ডক্টরস ক্লাবে সমবেত হলাম। আমরা মনে করলাম একটা জাতীয় দায়িত্ব আমাদের পালন করতে হবে। এই স্বৈরাচারকে আর কোনো অবস্থায় রাখা যায় না, কারণ স্বৈরাচার আমাদের চিকিৎসক ডক্টর শামসুল আলম খান মিলন, তাকে হত্যা করেছে। সে আমার বন্ধু ছিল। সে মারা যাওয়ার একদিন আগে আমাকে রিং দিয়েছিল যে সিলেটে যাতে শাহী সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হয়। তো আমরা রাত্রি 8টার সময় সেখানে সমবেত হলাম। আমরা মনে করলাম যে 144 ধারা আমরা ভঙ্গ করব। সেই সময় আমরা সমস্ত চিকিৎসক ছাত্র মিলে 144 ধারা ভঙ্গ করেছিলাম। এইভাবে আমরা কর্মসূচি চালিয়ে গিয়েছিলাম। সেই জন্য তারা মনে করলো যে চিকিৎসকদের পক্ষ থেকে, কারণ ওই আন্দোলনে মাজেদ স্যার ছিলেন আমাদের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি, এবং তিনি ঢাকায় তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন। এবং সেই সময় ডাক্তাররা তাদের রুগী দেখা বাদ দিয়ে, তাদের অপারেশন বাদ দিয়ে, তারা তাদের সাদা কাপড় পরে, অ্যাপ্রন পরে রাস্তায় ঢাকায় যখন নেমে এলো শহীদ ডাক্তার মিলনের হত্যার পরে, এবং এটা ব্যাপক আবেদন তৈরি করেছিল সেই সময়। তারপরে রাজনৈতিক নেতৃবর্গ যারা আছেন তারা সবাই এই মিছিলে শরিক হয়েছিলেন, এবং পরবর্তীকালে এরশাদের পতন হয়েছিল। তো আমাকে করার উদ্দেশ্যই হচ্ছে এই ফেসিজম সরকারের সেই সময়, যে তারা ডক্টরদের মনে করতো একটা থ্রেট, এবং এখান থেকে আন্দোলনের যাতে কোনো সূত্রপাত না হয়, সেই কারণেই তারা হয়তোবা আমাকে এটা এবং অন্যান্যদের ট্রান্সফার করেছিল। তো আমি তো জানি যে আপনি অনেক গবেষণাও করেন। ফ্যাসিজম কেন উত্থান ঘটেছিল, কেন ঘটে, কিংবা আগামী দিনে ফ্যাসিজমের উত্থান রোধে বাংলাদেশের মানুষের বা রাজনৈতিক দলগুলোর কি করণীয় আপনি মনে করেন, যে এখন তো একটা প্রেক্ষাপট এসেছে? ফ্যাসিজম মূলত ঘটে, এটা এক ধরনের ফিলসফি বলতে পারেন, একজনের আদর্শই বলতে পারেন, যে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে কবজা করে, জন আকাঙ্ক্ষাকে উপেক্ষিতা করে, যাতে রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘদিন থাকা যায়, সেখান থেকেই ফ্যাসিজমের উৎপত্তি হয়। ফ্যাসিজম সবসময় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে সেগুলোকে ধ্বংস করে ফেলে। যেমন ধরেন আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন ব্যবস্থা, সেটাকে ধ্বংস করে ফেলা হলো। আপনার যদি রকিব সাহেবের কথা দেখেন, এমন নির্বাচন কমিশনার তৈরি করা হলো যে তিনি কোনো ভোট দিল না মানুষ, তিনি সেটার বৈধতা দিয়ে দিলেন। আবার দেখেন হুদা কমিশন, সেখানে আপনি দেখেন রাতে ভোটটা দেওয়া হলো 50% ভোট। আপনারা দেখছেন যে ইদানিং এগুলো বের হয়ে আসছে, যে আগেই ফিল আপ করার একটা নির্দেশ দেওয়া হয়েছিল পুলিশকে,
এবং সেই নির্বাচনকেও বৈধতা দেওয়া হলো। আউয়াল সাহেবের কথাটা আপনারা জানেন যে সেখানে মাত্র অল্প কিছু ভোট কাস্ট হওয়ার পরেও তিনি বললেন যে 26% ভোট কাস্ট হয়েছে, এবং 26% ভোট কাস্ট হয়ে সরাসরি টেলিভিশনে বলছিলেন। পরবর্তীকালে একজন এসে ওই টেলিভিশনে চলা অবস্থায় কানে কানে বলল, ও না, এখন ভোট 41% কাস্ট হয়েছে। আমি তো একটু ঘুমিয়েছিলাম, সেই জন্য আমি খেয়াল করতে পারিনি 41% ভোট কাস্ট হয়েছে। তো এখন দেখেন কিভাবে নির্বাচন কমিশনটাকে ধ্বংস করে দেওয়া হলো। এবং আউয়াল কমিশনের নির্বাচন ছিল একই দলের প্রার্থী 3 জন, আমির নির্বাচন বলে জনগণ সেটাকে, এবং এইভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হলো। বিচার বিভাগকে ধ্বংস করে দেওয়া হলো, কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা পার্লামেন্টে পাশ হয়েছে, পার্লামেন্ট তো সমস্ত আইন প্রণয়ন করে, বিচার বিভাগটা সেটা অনুসরণ করে, এবং সেখানে তত্ত্বাবধায়ক সরকার খায়রুল হকের মাধ্যমে এটাও ধ্বংস করে দিল। আমি এখানে ডিটেলসে যাচ্ছি না, সময় কম। কিন্তু এরপরে আপনি দেখেন একজন বিচারপতি তিনি বলেন আমরা সংবিধিবদ্ধ রাজনীতিক। কোনো বিচারপতি কি বলতে পারে যে তারা রাজনীতিক? এইভাবে বিচার ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হলো। তারপরে আপনার অ্যাটর্নি জেনারেল অফিস, আপনারা জানেন 10-11 জন মানুষকে জুডিশিয়াল কিলিং করা হলো, এবং সেখানে অ্যাটর্নি জেনারেল অফিস যেটা রাষ্ট্রের পক্ষে থাকার কথা, সে কিভাবে দলীয় একজন মানুষের মতো ভূমিকা পালন করলো। এই মানুষগুলোকে হত্যায় অ্যাটর্নি জেনারেল অফিস সহায়তা করলো। তারপরে কন্ট্রোলার এবং অডিটর জেনারেল অফিস, তারা প্রত্যেক বছর সরকারের বিভিন্ন জায়গায় সরকারি জিনিসপত্র যেভাবে মানে দুর্নীতি হয় সেটার একটা কপি তারা দেয়, প্রধানমন্ত্রীকে দেয়, বিরাট বিরাট ভলিউম, এবং প্রেসিডেন্টকে দেয়। সেটা কোনোদিন প্রকাশ করা হয়নি, এবং সেই অনুযায়ী কোনো ব্যবস্থাও করা হয়নি। এইভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হলো। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান যেমন ধরেন দুর্নীতি দমন কমিশন, এত বড় বড় দুর্নীতি হইল। বাংলাদেশ ব্যাংক লুট হলো, জনতা ব্যাংক লুট হলো, আরও অন্যান্য ব্যাংক লুট হলো। বাংলাদেশ থেকে প্রায় 240 লক্ষ কোটি টাকা, যেটা টিআইবির রিপোর্ট, টিআইবি তো একটা নিরপেক্ষ সংগঠন, সেখান থেকে 240 লক্ষ কোটি টাকা বাংলাদেশে পাচার হয়ে গেল। দুর্নীতি দমন কমিশনের কোনো রোল নাই। শেয়ার মার্কেট লুট হলো, এত বড় লুট হলো শেয়ার মার্কেট, লক্ষাধিক কোটি টাকার, সেখানে টাকা নিয়ে পালিয়ে গেল, বিচার করা হলো না। সেই সময় আপনার ধরিয়ে দেওয়া হলো যে অমুক অমুক ব্যক্তি এই শেয়ার মার্কেটের সাথে লুটের সাথে জড়িত, সেখানে দুর্নীতি দমন কমিশন কোনো কিছু করলো না। আপনারা দেখেন যে মানবাধিকার কমিশন একটি ছিল, এত মানুষ গুম হলো, এত মানুষ খুন হলো, এত মানুষ ক্রস ফায়ারের শিকার হলো, তারপরে আপনারা দেখেন যে এই মানবাধিকার কমিশন কোনো রোল প্লে করলো না। তথ্য অধিকার কমিশন, এই যে মানুষগুলো মারা গেল বা গুম হলো, তাদের কোনো তথ্য জনগণকে দিল না, এমনকি তার পরিবারকেও দিল না। করোনার সময় এত মানুষ মারা গেল, আমরা সেই সময় মসজিদ থেকে শুনতাম খালি ভোরবেলা যে অমুক মারা গেছেন, তমুক মারা গেছেন। ওই সময় ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসকদের সাথে আমি আলাপ করেছি, তা জিজ্ঞেস করলাম যে সরকার তো বলে মাত্র 25-26 হাজারের মতো মানুষ মারা গেছে, তোমার ধারণা কি? তো সে বললো, স্যার এর 5 গুণ বেশি মানুষ মারা যাচ্ছে ওই সময়। তো দেখেন, তথ্য অধিকার কমিশন সেই সময় কোনো নিউজ দিল না। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন আরেকটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, তারা ওই সময়ই বলেছে যে ভিসিরা বড় বড় দুর্নীতির সাথে জড়িত, এবং 19 জন ভাইস চ্যান্সেলর, এগুলো কি কখনো আপনারা শুনেছেন? ভাইস চ্যান্সেলররা এত বড় দুর্নীতির সাথে জড়িত হয়, কখনো শুনেননি। সেই সময় কিন্তু তাদের এগেইনস্টে কোনো কিছু মামলা বা বিচারের ব্যবস্থা করা হয়নি। তো যে কথা বলছিলাম, এইভাবে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করেছে, সেখানে দুর্নীতির সুযোগ দিয়েছে, যার ফলে হয়েছে কি প্রতিষ্ঠানগুলো কাজ করছিল না, এবং এই প্রতিষ্ঠানগুলি কাজ নেওয়ার পরে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে উপনীত হচ্ছিল, এবং আমাদের সার্বভৌমত্ব বলে কোনো কিছু ছিল না। আপনি জানেন যে সেই সময় বলা হতো যে ভারত বাংলাদেশ সম্পর্ক স্বামী স্ত্রীর মতো সম্পন্ন, এমন কথাও বলা হয়েছে যে ভারতকে বলে দিয়েছি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য। তো বাংলাদেশের আলাদা রাষ্ট্র হিসেবে কোনো অস্তিত্বই ছিল না।
তো ফেসিজম সবসময় কোনো না কোনো একটা বিদেশি রাষ্ট্রের সহযোগিতায় তার ফেসিজমটাকে প্রতিষ্ঠিত রাখতে চায়, এবং এক্ষেত্রে আপনারা জানেন যে কে আপনার ভারতের মোদী সরকার কিভাবে সহযোগিতা করেছিল এই ফেসিজমকে ক্ষমতায় রাখার জন্য। ফলে বাংলাদেশের মানুষ যে আমাদের এই ছাত্র জনতা যে করেছে, আমরা 5 তারিখেও বুঝতে পারিনি যে এভাবে আপনার যে সরকার পতন হবে, এবং মানে এত তাড়াতাড়ি যে স্বৈরাচারের পতন হবে সেটা কখনো বোধগম্য হয়নি আমাদের। এটা একটা মহান আল্লাহর ইচ্ছা। যেভাবে আমাদের ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়েছিল, মনে হচ্ছিল যে তাদের সংগ্রামের উদ্দেশ্যটাই হচ্ছে এবার না পারলে আর কোনোবার পারবো না, এবং মৃত্যুকে একদম হাতে নিয়ে সেই সময় আপনার সবাই রাস্তায় নেমেছিল ছাত্র জনতা, এবং কেউ তার সন্তানকে আটকে রাখতে পারেনি, বাসার মধ্যেও আটকে রাখতে পারেনি। যে সন্তানরা সব মনে করেছিল যে আমার দেশটাকে রক্ষা করতে হবে, একটা ডাইনির হাতে এই দেশটা চলে গেছে, সেই দেশটাকে মুক্ত করতে হবে। আমার সার্বভৌমত্ব নাই, আমার প্রতিরক্ষা ব্যবস্থা নাই, আমার পররাষ্ট্রনীতি নাই, আমার সুশাসন নাই, আমার গণতন্ত্র নাই, আমার আমার জনগণকে পুরোপুরিভাবে মানে একজনের থেকে আরেকজনের বিচ্ছিন্ন করার প্রচেষ্টা চলেছে। সেই অবস্থায় ফেসিজম আপনার প্রতিষ্ঠিত করেছিল তারা, যে এখন আমাদের একমাত্র মুক্তির উপায় হচ্ছে যে এই সরকারকে সরানো। যার ফলে ছাত্ররা কোটা আন্দোলন করেছে, একটা পর্যায়ে তারা বৈষম্য বিরোধী আন্দোলনের দিকে গিয়েছে, তারপরে তারা গিয়েছে আপনার এক দফার দাবিতে, তারপরে আপনার সরকারের পতন হয়। এই পন্থা, এই পথ ভবিষ্যতে রোধ করতে আমাদের যে জেনারেশন এই বিপ্লব করলো, ভবিষ্যতে কি করে দরকার? ভবিষ্যতে তো এটা অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা হয়তো যেভাবে সরকার কাজ করা উচিত ছিল, একটা বিপ্লবী সরকারের ভূমিকা আসা উচিত ছিল, সেটা হয় নাই। কারণ সরকারের যারা উপদেষ্টা হয়েছেন তারা বিপ্লবকে সেভাবে ওন করেন নাই, এবং এবং সেই সময় তাদের এমন কোনো ভূমিকাও ছিল না এই ফ্যাসিজমের বিরুদ্ধে, যার ফলে তাদের একটা ওনারশিপ ছিল না। কিন্তু এটাও সত্যি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা কথা বলতে পারছি, আমরা এখন মিটিং হচ্ছে, মন্ত্রী পরিষদকে আমরা দায়ী করতে পারছি, প্রধান উপদেষ্টাকে দায়ী করতে পারছি, এখন আয়নাগণ নাই, এখন গুম হচ্ছে না, এখন ক্রস ফায়ার হচ্ছে না, এই দিক থেকে আমরা নিরাপদ আছি। কিন্তু যেভাবে ধরেন প্রতিষ্ঠানগুলা বা আমলাতন্ত্র নিয়ন্ত্রণ করা বা পুলিশ নিয়ন্ত্রণ করা উচিত ছিল, বা অন্যান্য ব্যবস্থাদি বিভিন্ন সেক্টরে অনেকটা বিপ্লবী ভূমিকায় আনা উচিত ছিল। যেমন ধরেন আমার স্বাস্থ্য সেক্টরে ইজিলি আপনার কিছু ভালো কাজ করা যেত, যেমন ধরেন স্বাস্থ্য বিমাটা খুব ইজিলি করা যেত, রেফারেল সিস্টেমটা ইজিলি করা যেত। যেমন ধরেন এই যে বাজেটে যেটা ফ্যাসিজমের সময় 1%-এর নিচে জিডিপি স্বাস্থ্য সেক্টরে, এত কম স্বাস্থ্যটা পৃথিবীর কোনো দেশে নাই, এত কম খরচ আর কি। এটা ইজিলি তারা আপনার ধরেন এটাকে 2%-এ নিতে পারতো, 3%-এ নিতে পারতো। এই যে বাজেট বরাদ্দটা হেলথ সেক্টরের বিরাট উন্নতি করা সহজ ছিল, কিন্তু ওই আগের মতোই 1% বরাদ্দ তারা করেছে। অর্থাৎ তাদের হেলথ সেক্টরটাকে গড়ে তোলার যে ভিশনটা, সেই ভিশনটা নাই। এই যে ইউনিয়ন ধরেন হেলথ সেন্টারগুলো আছে, সেখানে ল্যাব সুবিধা দিতে পারতো, অল্প কিছু টাকা খরচ হতো, ধরেন 100 কোটি বা 200 কোটি টাকা এরকম খরচ হতো, 8 লক্ষ কোটি টাকার বাজেট। সেখান থেকে আবার সেই বাজেটটা খরচও করতে পারে না, টাকাগুলো আবার ফেরত যায়, কারণ তাদের মাথায় তো কোনো পরিকল্পনা নাই। বয়স্কদের জন্য আলাদা হসপিটাল করা দিতে পারতো, লিভার ডিজিজের জন্য আলাদা হসপিটাল করতে পারতো, প্রত্যেকটা ঢাকাতে যে সুবিধাগুলো আছে মানুষ চিকিৎসার জন্য ঢাকা যায়, সেগুলো বিভাগীয় পর্যায়ে আনতে পারতো। অনেক কিছু করা সম্ভব ছিল। শিক্ষা ক্ষেত্রে অনেক কিছু, কৃষিক্ষেত্রে অনেক কিছু যুগান্তকারী। যেমন ধরেন কৃষিক্ষেত্রে সিড মাল্টিপ্লিকেশন সেন্টার যদি করতো, তাহলে সেখানে 10% উৎপাদন বেড়ে যেত এইরকম। শিক্ষাক্ষেত্রে যেমন ধরেন ল্যাঙ্গুয়েজ একাডেমি যদি করতো, তাহলে ধরেন আমাদের ছেলে মেয়েদের প্রচুর চাহিদা আছে সাউথ কোরিয়াতে যাওয়ার, তারপরে জাপানে যাওয়ার, তারা লোক পাচ্ছে না, লক্ষ লক্ষ মানুষ তারা নিতে চায়। সেই ল্যাঙ্গুয়েজ একাডেমিগুলো যদি বিভাগীয় পর্যন্ত অন্তত কয়েকটা করে রাখতো, যে বা আরবি শিক্ষাটা ভালো করে শিক্ষা, সেটা করতে পারতো।
কোচিংয়ের যে প্রাইভেট সেক্টরের কোচিংয়ের যে দাপটটা, সেটা বাংলাদেশ টেলিভিশন যেটা আছে সেখানে যদি কোচিংয়ের ব্যবস্থা করে দিত, তাহলে অনলাইনে এত পয়সা খরচ করে হতো না, গরিবের ছেলেরা বিটিভি দেখতো এবং সেখান থেকে কোচিংটারা নিয়ে নিত। খুব সোজা ছিল এগুলা। এইভাবে আরও অনেক কাজ করা যেত। তো সেই কাজগুলো তো এখানে হয় না, কারণ কোনো ভিশন নাই। তো আমি যদ্দূর মনে করি যে সরকার একটা অন্তত ফাইন্যান্সিয়াল সেক্টরে আমি দেখছি যে আগে যেভাবে হুড় করে আমাদের রিজার্ভটা নেমে যাচ্ছিল, এটাকে তারা স্ট্যাটিক করতে পেরেছে। এবং মূল্যস্ফীতি যেটা আপনার 14-15% ছিল, সেটা 8% নিয়ে আসতে পেরেছে। এগুলো কিছু সফলতা আমি অবশ্যই স্বীকার করতে হবে। তবে একটা বিপ্লবী সরকারের আমার কাছে মনে হয় আরও বেশি ডাইনামিক হওয়া উচিত ছিল, আরও বেশি যোগ্য লোক হওয়া ছিল। যে সমস্ত উপদেষ্টারা আছেন তারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে কাজ করেছেন। নন গভর্নমেন্ট মানে হচ্ছে এনজিও, অর্থাৎ সরকারে তারা কোনোদিন কাজ করেন নাই। তারা তো সবসময় এনজিও চালিয়েছেন, কিন্তু চলে আসছেন দেখেন গভর্নমেন্ট অর্গানাইজেশনে। তো তারা তো এটা বুঝতে পারবেন না যে গভর্নমেন্ট অর্গানাইজেশন কীভাবে চলতে হয়, সেটা তো তারা কখনো করেন নাই। তো এনজিও দিয়ে আপনি গভর্নমেন্ট অর্গানাইজেশন কীভাবে চালাবেন, এই অভিজ্ঞতার তাদের অভাব আছে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি, যিনি সিলেটে সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক, ডক্টর শামীমুর রহমান সাহেবের সঙ্গে। আমরা অধ্যাপক শামীমুর রহমান সাহেবকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আজ যে 5 আগস্ট, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি, পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি এবং এই দিবসটির প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে হাজির হব অন্য কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ আপনাকে।